যে ৫ নেতার কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বললেন সালমান এফ রহমান। জানাবো কাদের আমাকে শারীরিক হেনস্থা করেন, গালাগাল করেন নানক, রিমান্ডে জানালেন পলক। আরও জানাবো সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কি বললেন জয়। এবং সর্বশেষ জানাবো সংস্কার ও ষড়যন্ত্র এখনও সমান্তরালেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে ৫ নেতার কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বললেন সালমান এফ রহমান। আওয়ামী লীগের ৫ নেতার কারণে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। কিন্তু কারা সেই ৫ নেতা আর কিভাবেই বা তারা শেখ হাসিনা সরকারের এই পরিস্থিতিতে ফেললেন? ডিবি সূত্র জানায় ওই ৫ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আর এই পরিণতির জন্য শেখ হাসিনাকে দায়ী করতে ছাড়েননি সালমান এফ রহমান। ডিবিকে সালমান এফ রহমান জানিয়েছেন ওই ৫ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। তিনি বলেন, আমি ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। সেসব বৈঠকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিতেন। সেই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু উনি পাত্তা দিতেন না। এমনকি রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। উনি কেন এ ধরনের কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। এটা আমাদের দলের সিদ্ধান্ত ছিল না বলেও জানান সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে ডিবিকে সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে ওরা মাঝে মধ্যে আমাকে নক করত। কেন বারবার তারা এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা হতো না বলে জানান তিনি। 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের জন্য জানায় পুলিশ। পরদিন তাদের নিউ মার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের 24 আগস্ট আদালতে হাজির করে পুলিশ। 24 আগস্ট 2 কলেজ ছাত্র হত্যার ঘটনায় করা পৃথক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কাদের আমাকে শারীরিক হেনস্থা করেন, গালাগাল করেন নানক, রিমান্ডে জানালেন পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ডিবি কার্যালয়ের রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অনেকেই নানা অভিযোগ তুলেছেন। ডিবি হেফাজতে সেসব অভিযোগ অস্বীকার করে পলক বলেন, ছাত্র জনতার আন্দোলনে অবস্থা বেগতিক দেখে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, তবে শেখ হাসিনা সহ অন্য নেতারা আমাকে পদত্যাগ করতে দেননি। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। উনি বলেছেন, এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে। এছাড়া ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে আমাকে অপমান করা হলেও সাবেক প্রধানমন্ত্রী কোনো ভূমিকা নেননি। উল্টো আমার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।
সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কি বলছেন জয়? বাংলাদেশে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সন্তোষ প্রকাশ করে জয় বলেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল। খবর বিবিসির। রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকারুজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অসাংবিধানিক, অনির্বাচিত। সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। তিনি বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশের গণ আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ বলেছেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। সংস্কার ও ষড়যন্ত্র এখনও সমান্তরালেই। প্রায় 16 বছর অব্যাহতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছিল। আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখার যাবতীয় নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা নিজে এবং তার দল দিন-রাত কাজ করেছে। নিজের ষড়যন্ত্র ঢাকতে তিনি ও তার লেজপ্যান্সাররা সারাক্ষণ উচ্চকণ্ঠ ছিলেন এই বয়ান নিয়ে যে তার সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে। এই বয়ান প্রতিষ্ঠিত করার জন্য জঙ্গি নাটক সাজানো সহ সিরিজের পর সিরিজ নাটক মঞ্চস্থ করা হয়েছে। তাদের এসব বয়ান সত্য থেকে বহু দূরে ছিল বলে কোনো ফল দেয়নি। জনগণ এই অভিযোগ শুধু উপেক্ষা করেনি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কিন্তু তার ও তার অলিগার্কদের বিরামহীন প্রচেষ্টায় শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রাখতে পেরেছিল বটে, তবে এ সময়ে দেশকে অপরিসীম মূল্য গুনতে হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক সহ সব মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই জনপদের মানুষের চিরায়ত নীতি নৈতিকতা মূল্যবোধকে মাটি চাপা দেওয়া হয়েছিল। দেশের টাকা লুটপাট, পাচার ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে অর্থনৈতিক বুনিয়াদ ধ্বংস করে দিয়ে গেছে। সেই শেখ হাসিনা ও তার দলের পতন ঘটেছে ঠিকই, কিন্তু তাদের জাতি বিরোধী ষড়যন্ত্রের বিষ দাঁত এখনো ভাঙেনি। নানা রূপে নানা রঙে ঢঙ্গে ষড়যন্ত্র ফিরে আসছে। পতিত সেই সরকারের নেত্রী এবং তার দলের অনেকেই দেশ ছেড়েছেন, আত্মগোপনে আছেন, কিন্তু তারা বসে নেই। বিরামহীনভাবে দেশ ধ্বংসের চক্রান্ত তাদের মন মগজে ঘুরছে। সেই নেত্রী যখন তার স্বনির্বাসন শেষে দেশে পা রেখেছিলেন তখন তিনি প্রকাশ্যে দেশ ধ্বংসের ঘোষণা দিয়েছিলেন। সে কারণে তাকে দেশ ধ্বংসের ষড়যন্ত্রকামী তকমা দেয়া ভুল হবে না। 1981 সালে দেশে ফেরার সাথে সাথেই তিনি ষড়যন্ত্র শুরু করেন। হয়তো সেই ষড়যন্ত্রের প্রথম শিকার হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ হাসিনার স্বনির্বাসন থেকে দেশে ফেরার মাত্র কদিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। কেউ কেউ একে কাকতালীয় ঘটনা মনে করেন, সেটি ভাবার স্বাধীনতা তাদের আছে। তবে 1981 সালে শেখ হাসিনা লন্ডন গেলে বিবিসি তার সাক্ষাৎকার নিয়েছিল। তখন শেখ হাসিনা সবেমাত্র আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছেন। বিবিসি তাকে প্রশ্ন করেছিল, দলনেত্রী হয়ে আপনার কি ভালো লাগছে? তার উত্তর ছিল, না, মোটেও ভালো লাগছে না। আমি রাজনীতিকে ঘৃণা করি।
প্রশ্নকারী বিস্মিত হয়ে দ্বিতীয় প্রশ্ন করেন, তাহলে আপনি কেন রাজনীতিতে এলেন, কেন দলনেত্রী হতে গেলেন? শেখ হাসিনা ক্রুদ্ধ হয়ে উত্তর দেন, ওরা আমার বাবাকে খুন করেছে, আমার মাকে খুন করেছে, আমার ভাইদের খুন করেছে, তাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেলেনি। আমি তার প্রতিশোধ নেব বলেই রাজনীতিতে এসেছি। এটাই হচ্ছে তার দেশ ধ্বংসের অন্যতম স্বীকৃতি। এই প্রতিশোধ নিতেই তিনি দেশের বহু মানুষকে গুম খুন করিয়েছেন। তার সেই প্রতিশোধ স্পৃহা এতটা ভয়ঙ্কর ছিল যে দেশ ত্যাগে বাধ্য হওয়ার পরও বিদেশের মাটিতে বসে তিনি এখনও ষড়যন্ত্রের জাল বুনে চলেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।